দেখলাম টলিপাড়ায় বেশ ঝঞ্ঝাট এবং নবান্নের হস্তক্ষেপ লাগলো। মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেলেন গৌতম দেব সহ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একাধিক। আমি বলছিলাম যে এ যাবৎকালে তো এই নজিরবিহীন, ফ্লোরে কাজ করবে না, একজন পরিচালককে ব্যান, সবটা নিয়ে এবার রাজ্য সরকারের দ্বারস্থ হতে হলো। পরিচালক, সিনেমা, অত্যাধুনিক সিনেমা, পুরনো সিনেমা কোথায় হারিয়ে? দেখুন, এই টোটাল নাটকটাতে একটা জিনিস ঘটানো হলো, মুখ্যমন্ত্রীর জন্য টলিউড বেঁচে গেল। দেখুন, উনি তো অসাধারণ একজন ব্যক্তিত্ব, যিনি ওয়াকারে হাঁটতে হাঁটতে বাজেট করে দেন। সারা পৃথিবীতে কোনো রাজনেতা, কোনো রাষ্ট্রনেতা, কোনো মুখ্যমন্ত্রী দুটি পেয়েছেন যে জগিং করতে করতে, ওই চর্বি ঝরাবার জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য যে মেশিনটা আছে আমরা হাঁটি, ওটাকে ওয়াকার বলে, সেখানে হাঁটতে হাঁটতে উনি বাজেট করে ফেলেন। আমি না, উনিই বলেছেন। তো এহেন মানুষ কত অসাধারণ, এইটা প্রমাণ করবার জন্য টেকনিশিয়ানদের ছাতা ফেডারেশন এবং পরিচালকরা, তাদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব তারা মেটাতে পারলেন না। তারা অনায়াসেই মেটাতে পারতেন, কিন্তু আসলে ঝগড়াটা লেগেছে হচ্ছে একটা নিয়ম নিয়ে। সেটা হচ্ছে যে, দেখো, সাধারণ মানুষ যারা আমাদের কথা শুনছে, তাদের বোঝবার জন্য সুবিধা করে বলি, তারা সিনেমা দেখেন, সিরিয়াল দেখেন, ওয়েব সিরিজ দেখেন, তারা তো এই ভেতরের নিয়ম কানুনগুলো জানেন না। সেটা হচ্ছে, একটা শুটিং করতে গেলে 4টে গোষ্ঠীকে লাগে। 1 পরিচালক লাগে, 2 টেকনিশিয়ানস লাগে, 3 আর্টিস্ট লাগে, 5 প্রডিউসার লাগে। অর্থাৎ পরিচালক একটা জিনিস কল্পনা করেন, একটা গল্পকে কল্পনা করেন, লিখে দেখে তাকিয়ে ভাবেন। এবার সেই গল্পটাকে বাস্তব করতে গেলে শুটিং লাগে। এবার শুটিং মানেই হচ্ছে খরচ। তাই তাকে একটা লোককে কনভিন্স করে নিয়ে আসতে হয়, যিনি পরিচালকের ওই গল্পটা শুনে যিনি কনভিন্স হন যে আচ্ছা, এটা যদি বানানো হয় তাহলে দর্শকের পছন্দ হবে, সিনেমা হলে টিকিট কাটবে বা ওয়েব সিরিজ বা সিরিয়ালে টিভিতে দেখবে, তাহলে আমি পয়সা ফেরত পাবো। তাই প্রডিউসার এগিয়ে আসেন। তারপর যখন এই কষ্ট করে একজন পরিচালক একজন প্রযোজককে কনভিন্স করে নিয়ে এলেন, কারণ দেখুন, পরিচালক মনের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন সেটা তো অন্য কেউ দেখতে পাচ্ছে না, যতক্ষণ না সেটা শুটিং হয়ে একটা জায়গায় দাঁড়াবে। আমাদের সর্বোচ্চ সম্মানের চেয়ার হচ্ছে পরিচালক। তারপর পরিচালকের ওই কল্পনাকে, যিনি অদৃশ্য কল্পনা, যেটা শুধু তার চোখেই রয়েছে, সেইটাকে বাস্তব করবার জন্য যিনি টাকা লাগাচ্ছেন, তাকে বলে প্রযোজক। এবার প্রযোজক যখন রাজি হলেন, তারপর চলে আসে হচ্ছে আমি শুটিং করব। শুটিং করতে গেলে তারপর 2টো বিভাগে লাগে, সেটা হচ্ছে অভিনেতা অভিনেত্রী, আর্টিস্টস, এবং লাগে হচ্ছে টেকনিশিয়ান। আর্টিস্ট আবার 2 ধরনের হয়। সিনিয়র আর্টিস্ট কারা? যারা ডায়লগ বলা জায়গা পান, যারা ডায়লগ বলেন, সংলাপ বলেন, যাদের মুখে কথা থাকে। আর জুনিয়র আর্টিস্ট, ধরুন বাজার, অফিস, রাস্তা, আমরা যে লোককে দেখি রাস্তায় হাঁটছে, বা আমি বাজার করতে করতে আপনার সঙ্গে কথা বলছি কোনো দৃশ্যে, বা অফিসে বসে আমি বস, আপনি কর্মচারী, আমাদের ঝগড়া হচ্ছে। এরপর যাদের কথা নেই, তারা না থাকলে ওই বাজারটা বা রাস্তাটা বা অফিসটা জ্যান্ত হবে না। যাদেরকে আমরা ভিড় বলি বা ক্রাউড বলি, কিন্তু তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই যে বাজার সেজে, দেখুন, কেউ বাজারওয়ালা সেজেছে, কেউ দূরে বাজার করছে বা অফিসে বসে কাজ করছে, কোনো সংলাপ নেই, তাদের হয়তো পরিচয় পরিচিতি তেমন করে হয় না, দুর্ভাগ্যজনক, কিন্তু তাদের বলা হয় জুনিয়র আর্টিস্ট। 2 ধরনের। তারপর আসে হচ্ছে টেকনিশিয়ান। এই টেকনিশিয়ান কারা? এই আমরা যে কথা বলছি, যে ক্যামেরার মাধ্যমে
এটা ধরা পড়ছে, পিছনে কয়েকটা মানুষ আছে যারা ক্যামেরাটা ধরে রয়েছে। ভাই আমাদের মুখে যে আলো পড়ছে, কোথাও আলো কম কোথাও বেশি, একজন আলো ধরে রয়েছেন। বা অভিনয় করবার সময় আমাদের সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়, বিভিন্ন রূপ চেঞ্জ করে দেওয়া হয়, মেকআপ আর্টিস্ট বা যিনি পোশাক পরিয়ে দেন। আমি যদি ভিখিরির চরিত্রে অভিনয় করি তো তাহলে তো আমি পোশাক পরবো না। যদি পুলিশের চরিত্রে অভিনয় করি আমি তো এই পোশাক পরবো না। তাই এই বিভিন্ন বিভাগ আছে, যারা ড্রেস দেখেন, কস্টিউম পোশাক, তাদেরকে বলা হয়েছে ড্রেসের গিল্ড। যারা মেকআপ দেখেন, মেকআপ বিল্ড। যারা ক্যামেরার সঙ্গে রয়েছেন, সেই ক্যামেরার গোষ্ঠীটাকে বলে ক্যামেরার গিল্ড। যারা লাইট ধরেন তাদের লাইট গিল্ড। ইলেকট্রিশিয়ান গিল্ড, যারা কোথায় কোথায় কানেকশান, কারণ পুরোটাই তো যন্ত্রের কাজ। এরকম প্রচুর গিল্ড রয়েছে, তাদের এই বিভাগগুলোকে গিল্ড বলা হয়। আর এই প্রত্যেকটা টেকনিশিয়ানের যে গিল্ড, সেটাকে একটা ছাতার নিতে রাখা হয়েছে, যাতে টেকনিশিয়ানদের স্বার্থ, তাদের সমস্যা মেটাবার জন্য, সেটার নাম হচ্ছে ফেডারেশন। আর এই ফেডারেশনের মাথায় বসে রয়েছে তৃণমূল নেতা এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই, অনেকগুলো রুটের অটো ইউনিয়নের সভাপতি। কিভাবে অটো সুন্দর করে কলকাতার বিভিন্ন রাস্তায় চলতে পারে, এটা যিনি দেখবেন তার নাম হচ্ছে স্বরূপ বিশ্বাস। এই অটো সভাপতিকে মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী সিনেমার সভাপতি করে দিয়েছে। কেমন? এবার টেকনিশিয়ানদের স্বার্থ দেখবার জন্য যে ফেডারেশন, যার মাথায় এই স্বরূপ বিশ্বাস বসে রয়েছে, তিনি বেশ কিছু নিয়ম নীতি ফেডারেশনের মধ্যে দিয়ে টেকনিশিয়ানদের স্বার্থ রক্ষা করছি বলে তারা চাপিয়ে দেন। এবার মুশকিলটা হয়ে গেল, তারা এমন এমন কিছু নিয়ম নীতি করেছেন টেকনিশিয়ানদের স্বার্থে, যা তাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় মনে হয়েছে। কিন্তু এই নিয়ম নীতির জন্যই পরিচালকরা কতজন টেকনিশিয়ানকে নিয়ে শুটিং করবেন, সেটা পরিচালকের ইচ্ছায় স্থির হচ্ছে না, বা প্রডিউসারের ইচ্ছায় ঠিক হচ্ছে না। আপনার শুটিংয়ের ফ্লোরেতে যতজন টেকনিশিয়ানের দরকার নির্ধারিত, আপনি তো নেবেনই, পরিচালক তো নেবেনই, প্রযোজক তো তার জন্য টাকা খরচ করবেনই। কিন্তু তারপরেও তারা অতিরিক্ত বেশ কিছু টেকনিশিয়ানকে নিতে বলছে, যাদের ফ্লোরে কোনো কাজ থাকে না, তাদের বসিয়ে বসিয়ে আপনাকে টাকা দিতে হবে। এইটা নিয়েই আসলে প্রযোজক পরিচালকদের মধ্যে একটা বিরাট অশান্তি তৈরি হয়েছিল এই ফেডারেশনের এই নিয়মগুলোকে নিয়ে, যার ফলে এই অতিরিক্ত টাকা খরচের জন্য, বা আমার ন্যায্য যত টেকনিশিয়ান আমি নেব, কিন্তু তারপর তোমরা চাপিয়ে দেবে কেন? প্লাস আমাদের শুটিংয়ে বিভিন্ন শিফটে পেমেন্ট হয়। শিফট মানে হচ্ছে আমরা 8 ঘন্টা শুটিং করব, সেটা হচ্ছে এক শিফট। যেই 12 ঘন্টা শুটিং করলাম তারপরেই সেটা হয়ে গেল 2 শিফট। মানে 8 8 16তে তো 2 শিফট হয় না, 16 ঘন্টায় হচ্ছে না, 12 ঘন্টায়। এইরকম করে শিফট বাড়তে থাকে, যে কারণে প্রচুর টাকা বেশি খরচ হয়। এবার অনেক সময় কি হয়, অত্যন্ত সচ্ছল প্রযোজকেরা এই অকারণেই টেকনিশিয়ানদের লাগবে না, সেটাকে নিয়েও তারা মেনে নেন। কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা যে জায়গায় এসে দাঁড় করিয়েছে এই রাজ্য সরকার, যেখানে শিল্প নেই, বাণিজ্য নেই, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তালা পড়ে যাচ্ছে, যাদের কাছে একটু বেশি পয়সা আছে ব্যবসায়ীরা, তারাই তো সিনেমা, সিরিয়াল বানাবার, ওয়েব সিরিজ বানাবার জন্য টাকা দেন। এবার তার মূল ব্যবসায়ী ঢুকছে। এবার যখন একটা সিনেমা বা সিরিয়াল বা ওয়েব সিরিজ তৈরি হয়, একটা শুটিং হয়, সেখানে 100 জন মতো মানুষের পেটে ভাত আসে, সেটা টেকনিশিয়ান হোক, আর্টিস্ট হোক, বা আনুষঙ্গিক যা লোক আছে। এবার যদি সবকটা বিভাগ তাদের রেমুনারেশন কমায়, কারণ ওই লোকটাকে বাঁচালে, এই লোকটা যদি 100 টাকা খরচ করে, যদি 101 টাকাও পায়, সিনেমা হলে কী হবে, হল থেকে টিকিট কাটার পয়সায় তো পয়সা উঠে আসে মেনলি,
মূলত যদি পয়সা ফেরত আসে তাহলে এই ভদ্রলোক তো আবার সিনেমা করবেন, আবার তো 100টা লোকের পেটে ভাত যাবে, টেকনিশিয়ান, আর্টিস্ট, ডিরেক্টর সবার পেটে ভাত যাবে। এবার আমরা ফেডারেশনের এমন কিছু পুরনো নিয়ম নীতি রয়েছে যে নিয়ম নীতিতে তারা অনড় রয়েছেন, বাকিরা কিন্তু সেই নিয়ম নীতির জায়গা থেকে কমফোর্টেবল হয়ে গেছে, কিন্তু তারা অনড় হয়ে রয়েছেন। ফলত এক প্রডিউসাররা পালিয়ে যাচ্ছে, অতিরিক্ত খরচ হচ্ছে বলে। আপনার যাকে লাগবে না আপনি তাকে নেবেন কেন? প্লাস এতক্ষণ ধরে শুটিং, বিদেশ থেকে লোকে যদি আমাদের এখানে শুটিং করতে আসে বা অন্য রাজ্য থেকে শুটিং করতে আসে, তাদের উপরেও কিন্তু এরম প্রচুর এত লোককে নিতে হবে, এত ঘন্টা ধরে নিতে হবে, এই রকম ফতোয়া চাপিয়ে দেওয়া রয়েছে, যেটার আইনি কোনো দিক নেই, ভারতবর্ষের আইনে ফাইনে সব নেই, কিন্তু তারা চাপিয়ে দিয়েছেন। হ্যাঁ, ইন্ডাস্ট্রি মেনেও নিয়েছিল, কারণ তখন সচ্ছল আর্থিক অবস্থা, আর এক্সট্রা 2 টাকা ওকে দিয়ে দিলে অসুবিধে কী, এইভাবেই কিন্তু মানবিকতার জায়গাতেই এটাকে মেনে নেওয়া হয়েছিল। কিন্তু মুশকিল হচ্ছে ফেডারেশন অবশ্যই দরকার, প্রচণ্ড প্রয়োজনীয়। আমাদের কোনো টেকনিশিয়ান ভাই চায় না যে এক মুহূর্তের জন্য, একদিনের জন্য শুটিং বন্ধ হোক, কিন্তু ফেডারেশনের মাথায় বসে যারা রুল তৈরি করছে, নিয়ম তৈরি করছে, এবং বাকি 3টে বিভাগকেই এটা মেনে নিতে হবে, তাদের রুলটা আর্টিস্টদের মেনে নিতে হবে, ডিরেক্টরদের মেনে নিতে হবে, প্রডিউসার যিনি অর্থ ঢালছেন তাকে তো মেনে নিতেই হবে। এহেন বিপজ্জনক অবস্থায় আমরা যদি শুধু একটাই মাত্র পক্ষের আবদার বলুন, তালিবানি নিয়ম বলুন, বা তাদের ইচ্ছাকে পূরণ করা বলুন, তাতে ইন্ডাস্ট্রির ওভারঅল ক্ষতিটা হচ্ছে। কারণ আমাকে এত লোক নিয়ে কাজ করতেই হবে, টেকনিশিয়ানস নিয়ে, এই যে ফতোয়াটা, তার জন্য যারা নতুন পরিচালক বা নতুন প্রডিউসার যারা আসছেন, সবাই তো বম্বের মতো নয় যে হাজার হাজার কোটি টাকা নিয়ে আসছেন, কারো 30 লাখ 40 লাখ নিয়ে আসছেন, কিন্তু তাকে শুটিং করতে গেলে ওই যে ফতোয়া দেওয়া রয়েছে এত লোককেই নিতে হবে, এতক্ষণ ধরে কাজ করলে এত টাকাই দিতে হবে, সেইটা তারা মেনটেন করতে পারছেন না, দিতে পারছেন না। হয় লোকে চলে যাচ্ছে, একগাদা প্রডিউসার ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু তারা যদি কাজটা করতেন অল্প সংখ্যক লোককে নিয়েই, তাহলে তো ওই কিছু টেকনিশিয়ানের পেটে ভাত যেত, কিছু আর্টিস্ট কাজ পেত। কিন্তু তারা এই নিয়ম নীতি কড়া লাগিয়ে রেখে দিয়েছেন বলে লুকিয়ে চুরিয়ে লোকে শুটিং করে, এই নিয়মের বাইরে কম টেকনিশিয়ানকে লুকিয়ে লুকিয়ে নিয়ে, যেটাকে আমাদের ইন্ডাস্ট্রির ভাষায় নাম দেওয়া হয়েছে গুপি শুটিং। এই কম ইউনিটের শুটিং, যেটা প্রযোজক এবং পরিচালক তারা জানেন যে একটা শুটিং তাদের যা অর্থ আছে সেই অনুযায়ী কতগুলো লোককে নিয়ে করলে ভালো হয়, তারা সেই লোকগুলোকে নিয়ে, কারণ ওইটুকুই তো টাকা এসছে, তা দিয়েই তো সবার পেটে ভাত যাচ্ছে, প্রযোজক খরচ করছে বলে। কেমন? কিন্তু এইটা যদি ফেডারেশন জানতে পারে, বিরাট টাকা ফাইন করে এবং তাদের প্রায় ব্যানও করে দেয়। কি আশ্চর্য! তারা তো অন্য কাউকে মানে নিয়ে শুটিং করছে না, টেকনিশিয়ানদের নিয়ে করছেন, কিন্তু তার কম অর্থ, তাই কম তিনি লোকজন নিয়ে কাজ করছেন, এবং ডিরেক্টর সে কাজটা তুলে নিতে পারছে, তার হয়ে যাচ্ছে। এই স্বাধীনতাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা যে ফতোয়াটা দেবে সেটাকে মানতেই হবে। উপর থেকে দেখে মনে হচ্ছে টেকনিশিয়ানদের স্বার্থ রক্ষা হচ্ছে, কিন্তু আসলে না। যদি ছোট ছোট প্রডিউসাররা আসে, ছোটোভাবেই শুটিং করেন, তাতে যদি 10টা টেকনিশিয়ানও কাজ পায়, তাহলে 10 জনের পেটের ভাত বাড়ছে এবং অনেকগুলো কাজ হবে, অনেক টেকনিশিয়ানের পেটের ভাত বাড়ছে। কিন্তু আপনি যদি ফতোয়া এরকম দিয়ে দেন, তো তাহলেই 10টা প্রডিউসার চলে যায়, 2-1টা বড় লোক প্রডিউসার যারা একটু বেশি পয়সা খরচ করলেও কিছু যায় আসে না, লস হলেও ফিল্মে কিছু যায় আসে না, তাদের প্রচুর টাকা করেই যাবে, এইরকম প্রডিউসার তো 2-1 জন। তাহলে এই 2-1 জনই কাজ করে যাচ্ছে, তাহলে কি কাজ বাড়ছে? বাড়ছে না। অন্যান্য রাজ্য থেকে, হিন্দি থেকে, তামিল থেকে আগে প্রচুর শুটিং এখানে হতো, কিন্তু এখানে আসতে গেলে এত লোককে নিতে হবে, এত সময় নিতে হবে, এমন ফতোয়া জারি করা হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে, যে কারণে প্রচুর বাইরে থেকে এখানে আসা শুটিং বন্ধ হয়ে গেছে। কার লস হচ্ছে? পশ্চিমবঙ্গের ইকোনমির লস হচ্ছে। আমাদের এখানে শিল্পীরাও কাজ করতে পারছে না, তারা এখানে শুটিং করছেন না বলে, 2-1 জন ছাড়া।
টেকনিশিয়ান ভাইরাও কাজ পাচ্ছে না। তাহলে এটাকে সত্যি টেকনিশিয়ানদের স্বার্থ রক্ষা? এটা তো ভেবে দেখার প্রশ্ন এসছে ফেডারেশনের, তাই না? তো যাই হোক, এই রাহুল মুখার্জি বলে একজন নতুন পরিচালক, তাকে কোনো একটা কারণে ফেডারেশনের পক্ষ থেকে ব্যান করা হয়। আমি সেই বিস্তারিত গল্পে যাচ্ছি না। তার পরিপ্রেক্ষিতে বাকি সিনিয়র পরিচালকেরা প্রতিবাদে নামেন যে টেকনিশিয়ানরা শুটিং করলে আমি আসবো না, কারণ ও আগে একটা নিয়ম ভেঙেছে। এটা হতে পারে না, কারণ একটা শুটিং করতে গেলেই 4টে পক্ষকেই লাগে, প্রডিউসার, ডিরেক্টর, আর্টিস্ট, টেকনিশিয়ান। তার মধ্যে শুধুমাত্র একটা পক্ষের ইচ্ছার জন্য টোটাল টলিউডের ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকবে, এটা হয় নাকি? আমাদের ত্যাগ করতে গেলে 4টে পক্ষকেই ত্যাগ করতে হবে। ভাবুন তো, একজন প্রডিউসার, একজন ডিরেক্টর বা একজন লেখক, তিনি একটা গল্প কল্পনায় ভেবে ফেললেন, 1 মাস ধরে ভেবে ফেললেন, সেটা বানাতে ধরুন 2 কোটি টাকা খরচ। একজন প্রডিউসার যিনি ব্যবসার থেকে 2 কোটি টাকা লাগাচ্ছেন, তিনি 1 মাসে গালে হাত দিয়ে 2 কোটি টাকা রোজগার করেছিলেন কি? না। লস যদি হয়, আমরা শুটিং চলাকালীন প্রত্যেকেই রেমুনারেশন পেয়ে যাই, আর্টিস্ট, টেকনিশিয়ান, সবাই। কিন্তু সেই লোকটা কি পায় যদি সেই সিনেমাটা না দেখে? তার তো লস। তার 2 কোটি টাকা সে হাততালি দিয়ে রোজগার করতে পারেনি। আমাকে প্রত্যেকেরই স্বার্থ দেখতে হবে। আর এই পরিচালকেরাই এই প্রযোজক নিয়ে আসেন কষ্ট করে, কনভিন্স করে। তাই আন্দোলনে নামেন। রাহুলের হয়ে বিষয়টা নিয়ে আন্দোলনে নেমেছিলেন পরিচালকেরা, কিন্তু তার সঙ্গে তাদের মূল যুক্তি ছিল এই যে একটা তালিবানি নিয়ম চাপিয়ে দেওয়া, এই নিয়মটা প্র্যাকটিক্যাল হতে হবে, বাঁচাতে হবে টলিউড ইন্ডাস্ট্রি। পশ্চিমবঙ্গে টাকা নেই, লোকজন কম টাকা ইনভেস্ট করছে, সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ বানানো চাপ হয়ে যাচ্ছে। তাই কমফোর্টেবল জোনে নিয়ম তৈরি করতে হবে ফেডারেশনকে। করোনা যখন ছিল তখন মাস্ক, স্যানিটাইজার সরকারি রুল ছিল। আজকে করোনা চলে গেছে, তাই ওই রুলটা নেই। ঠিক তেমনই ইকোনমি চাপের মধ্যে পড়ছে। পশ্চিমবঙ্গে তৃণমূলের কল্যাণে কলকারখানা বন্ধ, ছেলেমেয়েরা ধর্ণা দিচ্ছে চাকরিতে, কোর্টে মামলা চলছে, ইকোনমি শেষ হয়ে গেছে, অনুদানে কোনো রকমে ঠান্ডা করে রেখে দেওয়া হয়েছে মানুষকে। তা সেইখানে যদি কেউ সামান্য টাকা নিয়েও আসেন, বা ধরুন নতুন যারা ছেলেমেয়েরা, তারা তো আর দামি প্রডিউসার পাবে না। তাদের চেনা জানা কিছু লোককে 10 লাখ 20 লাখ টাকা দিচ্ছে, সেও একটা কম পয়সার আর্টিস্ট, তিনি কম পয়সা নিয়ে কাজ করে দিচ্ছেন। আমরাও করে দিই অনেক সময়। ধরুন আমি 10 টাকা রেমুনারেশন আমার, আমি অনেক সময় 2 টাকা নিয়েও করে দিই, কারণ ও নতুন, ওকে সাহায্য করার দরকার। এটা তো টেকনিশিয়ানদের যে ইউনিট, ফেডারেশন, তাকেও তো এটা বুঝে তাকে সাহায্য করতে হবে। কারণ সে যদি নাম করে, তাহলে সে যদি শুটিং করে, তাহলে তার নাম হলে আরও প্রডিউসার আসবে, আরও সবাই পেটের ভাত পাবো। কিন্তু ওরা না, ওই একটা জায়গায় স্টিক করে রয়েছে। আর এই নিয়ম নীতিটাকেই ভাঙবার জন্যই ইনিয়ে বিনিয়ে পরিচালকরা স্পষ্ট হয়ে কথা বলতে পারতেন। তারা ইনিয়ে বিনিয়ে কথা বলেছেন। দেখবেন সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে কৌশিক গাঙ্গুলি, পরমব্রত, রাজ, এরা সবাই, দেব, সবাই মিলে বলেছে যে এই হার্ড অ্যান্ড ফাস্ট যে রুল, এটার জন্য আমাদের টলিউড ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে। কিন্তু রুলকে করে রেখে দিয়েছে, রুলকে চেঞ্জ করতে চাইছে না তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য। এবং বাঁশ খেলোকে মজা, এখানে আরও মজা আছে। রাজ চক্রবর্তীর শুটিংও, দেবের শুটিংও এরা বিভিন্ন নিয়মনীতি দেখিয়ে বন্ধ করে দিয়েছিল তৃণমূলের এমএলএ এমপি হওয়ার পরেও। তাহলে স্বরূপ বিশ্বাস তৃণমূলের নেতা, তার তালিবানি নিয়মে বাঁশ খেয়েছে কে? তৃণমূলের এমপি এবং এমএলএ, তাই তো? আর বাকি যে পরিচালকেরা দেখছেন, তারা প্রচ্ছন্ন তৃণমূল বা প্রচ্ছন্ন এই দুর্নীতিপরায়ণ রাজ্য সরকার, তার বিরুদ্ধে কথা বলেন না, মুখ বন্ধ করে রেখে দেন। তাহলে এরা সফট তৃণমূল। আর বাকি রয়েছে কিছু মানুষ যারা কোনো রাজনীতিই করেন না, কিন্তু পশ্চিমবঙ্গে যা ঘটছে সেটাকে নিয়ে কথা বলেন না। চুরি, দুর্নীতি, তার সমাজ, সে সমাজের জন্যই সিনেমায় অভিনয় করছে, কিন্তু সমাজের রসাতলে যাচ্ছে, তৃণমূলের দুর্নীতি হচ্ছে, তিনি চুপ করে থাকেন। তাকে জিজ্ঞেস করলেই বলা হয় যে অমুক তৃণমূল নেতার চুরি ধরা পড়েছে, তিনি বলেন আমি শুটিংয়ে ব্যস্ত আছি, কই আমি তো জানি না। এই নিরপেক্ষ থেকেও কিন্তু তারা আসলে তৃণমূলকেই সাহায্য করছেন। তো তাহলে এই লড়াইটা ছিল তৃণমূল ভার্সেস তৃণমূল। এই লড়াইয়ের রেজাল্ট কী হবে সবাই জানতো।
আমরা জানতাম, আনন্দের সঙ্গে জানতাম, এবং সেইটাই হলো। দেখুন, বলতে খারাপ লাগে, আসল সত্যিটা, গৌতম ঘোষ আমাদের সবার বিশ্ববরেণ্য প্রখ্যাত পরিচালক। সময়ের অলিন্দে দাঁড়িয়ে বিভিন্ন পরিচালকের নাম হয়, অভিনেতার নাম হয়, প্রযোজকের নাম হয়, গায়কের নাম হয়, নায়কের নাম হয়, আবার তাদের চলেও যেতে হয়। ঠিক তেমনই আমাদের সবার পরম শ্রদ্ধেয় গৌতম ঘোষ তেমন করে আর সিনেমা আজকে করেন না। তিনি যে ঘরানার সিনেমা বানাতেন, আজকের দিনে দর্শক সেই সিনেমা অতটা দেখছে না, এবং তার বয়সও হয়েছে, তাই তিনি বানান না সিনেমা। কিন্তু তিনি আমাদের ফাদার ফিগার লাইক, ঠিক আছে। এবার তিনি মধ্যস্থতার জন্য তিনিও পরিচালক হিসেবে এলেন, কিন্তু তিনি এই আসন্ন নভেম্বরের যে চলচ্চিত্র উৎসব, তার তিনি চেয়ারম্যান। সরকারি তৃণমূল সরকারের যে চলচ্চিত্র উৎসব, তার চেয়ারম্যান কে? গৌতম ঘোষ। কে চেয়ারম্যান করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কোন দলের নেত্রী? তৃণমূল। এবং ওই ফেস্টিভ্যালেরই আরেকটি গুরুত্বপূর্ণ চেয়ার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। কোন সরকারের ফিল্ম ফেস্টিভ্যালের তারা গুরুত্বপূর্ণ পদে রিসেন্টলি তাদের পাঠানো হয়েছে? তারা কখনো বলতে পারবেন চাইলেও যে স্বরূপ রায় অন্যায় করছে? তারা বলতে পেরেছেন ক্যামেরার সামনে? এতগুলো প্রেস মিট করেছেন, স্বরূপ বিশ্বাসের নামটা কেউ নিতে পেরেছেন স্পষ্ট করে? তাই লড়াইটা ছিল স্বরূপ তৃণমূল ভার্সেস রাজদেব, অরিন্দম শীল ইত্যাদি প্রভৃতি তৃণমূল, এবং শ্রদ্ধেয় গৌতম ঘোষ, শ্রদ্ধেয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টাইপের একটা নিরপেক্ষ ভদ্রলোকেদের লড়াই, যারা তৃণমূলের বিরুদ্ধে যাবেন না। তারা আমাদের ফাদার লাইক ফিগার। মজাটা হলো এই টোটাল আন্দোলনের মধ্যে আসলে যে অর্থ, যে লগ্নি, সেইটা যারা করেন সেই প্রযোজকদেরই ডাকা হলো না, ইভেন নবান্নেতেও ডাকা হলো না। ইভেন যতগুলো প্রেসমিট হয়ে গেল, পরিচালকেরাও বিস্মিতভাবে ডাকলেন না আমার বন্ধুরা। তার নাম হচ্ছে ইম্পা, ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন, ইম্পা। এই ইম্পা সব থেকে পুরনো একটা বডি, যেটা প্রডিউসারদের বডি। আপনি কালকে তো আর্টিস্টরা বলতে পারে টেকনিশিয়ানদের মতো যে না না, স্ক্রিপ্টে 5টা আর্টিস্ট লেখা আছে, ও আমি মানব না। ডিরেক্টরের গল্পে 5টা আর্টিস্ট লেখা আছে, মানব না। আমাদের 25টা আর্টিস্ট দিতে হবে, লিখুন সেইভাবে স্ক্রিপ্ট। তা আমরা করতে পারি? প্রযোজকের পয়সা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, পরিচালকের স্বপ্ন বা কল্পনা অনুযায়ী, গল্প অনুযায়ী যতজন লাগবে ততজনকেই অভিনয় করতে হয় আমাদের। তাহলে টেকনিশিয়ানের বেলায় এটা কেন? তারা চাপিয়ে দেবেন, তাহলে আর্টিস্ট ফোরামও তো বলতে পারে কাল থেকে, তাই তো? কিন্তু মজাটা হচ্ছে পুরোটাই দেখুন এই অর্থ বিষয়। আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ইন্টারভিউগুলো চেক করবেন, এই নিয়ম নীতি চলতে পারে না, অনেক পুরনো নিয়ম নীতি আছে, বম্বে থেকে লোক আসছে না, অমুক তমুক। আসলে হচ্ছে এত লোক এলে, অকারণ নিয়ম চাপালে বেশি টাকা খরচ হয়। এই অপ্রয়োজনীয় বেশি টাকা খরচ হলে লাভ কম হয় বা লোকসান বেশি হয় প্রযোজকদের, তাই সেই প্রযোজকেরা আসে না। একটা প্রযোজক, আমি পরিচালক, আমায় আনতে গেলে কালঘাম চোটাতে হয়। যেখানে শুটিং হলে সবাই মিলে আমরা পেটের ভাতে রোজগার করি, কিন্তু লাভ লস লোকসান ওই প্রযোজকের ঘাড়েই পড়ে। তাই তাকে বাঁচানোটা দরকার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে। তাদের সংস্থা ইম্পা, তাদেরই ডাকা হলো না। একটি প্রশ্নে আমি যদি যাই, গায়ক নচিকেতা একেবারে মহানায়ক হয়ে গেল, কেমন লাগে? প্রসঙ্গটায় যাওয়ার আগে বলছি যে তাহলে আপনারা বুঝতে পারলেন কি হলো। তাহলে এটা তো টালিগঞ্জে বসেই মিটিয়ে নেওয়া যেত, কিন্তু দুপক্ষই তৃণমূল, 26-এ ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে সব দিক থেকে ব্যর্থ হয়ে রয়েছেন। স্বাস্থ্য পরিষেবায় ব্যর্থ, পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণে ব্যর্থ, ক্রিমিনালদের হাতে পুলিশের বন্দুক ঘুরে বেড়াচ্ছে। ইলেকশন কিভাবে জিতছে 56 ভোটে আমরা জানি। ডিএম এসপিকে দিয়ে তিনি তৃণমূলেরই কাজ করান, এই প্রমাণিত। তিনি বারবার প্রেস মিট করে বলেন আমার নেতা খারাপ, মন্ত্রী খারাপ, যেই ফেসে যান নিজে, পুলিশ খারাপ, অথচ এদের সবার মাথায় তিনি এদের জেলে পাঠাবার ক্ষমতায় রাখেন দুর্নীতি করলে, তিনি জেলে পড়েন না। স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, ভুয়ো শিক্ষক দিয়ে ঘুষ নিয়ে তৃণমূলের নেতারা
ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসিয়ে রেখে দিয়েছে আর ভুয়ো শিক্ষক পড়াচ্ছে, আর এরা সুপার নিউমারিক পোস্ট তৈরি করে শিক্ষা ব্যবস্থাটাই সর্বনাশ করে দিয়েছে। কি জানি কোন অদৃশ্য কারণে পশ্চিমবঙ্গের তৃণমূলের ঘাপলাগুলো সুপ্রিম কোর্টে স্টে পেয়ে যাচ্ছে, কি জানি কোন কারণে। বাকি অন্য রাজ্যে যত দুর্নীতি সেগুলো বেরিয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে রাজ্য সরকার বা তৃণমূল যেই ফেঁসে যাবে, হাইকোর্ট বলছে অপরাধ, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট আটকে দিচ্ছে, না এদের রায় দিয়ে জেলে ঢুকিও না, এখন স্টে, আমরা গালে হাত দিয়ে 2 বছর ভাববো, জানি না কেন কি খেলা রয়েছে। যাকে আজকে শিক্ষা ব্যবস্থাকে রসাতলে পাঠিয়ে দিয়েছেন, তারপর পড়েছিল হচ্ছে শিল্প জগৎ, সেটাকেও ওই সন্দেশখালী শেখ শাহজাহান বলুন, ভাঙড় পরিচালনা করা শওকত মোল্লা বলুন, বা আড়িয়াদহতে এই জয়ন্ত সিং বলুন, বা চাপড়াতে তালিবানি কায়দায় নিজের নিয়ম চালিয়ে বেত মারা জামিরুল ইসলাম বলুন, এই একই রকম ঘটনা তো টলিউডে প্রায় লোকে বলছে, তাই তো হচ্ছে, লোকে বলছে সবাই। এখানেই মিটে যেতে পারত, ইম্পাকে ডাকলেই মিটে যেত, ইচ্ছা করে ইম্পাকে সরিয়ে রেখে দেওয়া হলো, কারণ খোল নলচে খুলে খোলসটা বেরিয়ে প্রডিউসাররা দাবি করতেন। অ্যাকচুয়ালি সবাইকে জানিয়ে দিই, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স আমার দেশের যে মন্ত্রক, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের আন্ডারে কম্পিটিশন কমিশন বলে একটা খুব কড়া কমিশন আছে, যারা বিনিয়োগ যারা করেন তাদের দিকে কড়া নজর রাখেন। এই ইম্পা কিন্তু প্রযোজকদের সংস্থা, ডিস্ট্রিবিউটরদের যে একসঙ্গে সংস্থা ইম্পা, এই ইম্পার মতো অ্যাসোসিয়েশন কিন্তু পড়েন এই কম্পিটিটিভ কমিশনের আন্ডারে। এবং এই কম্পিটিশন কমিশন সেখানে স্পষ্ট করে বলা রয়েছে, যিনি বিনিয়োগ করবেন যে কোনো ব্যবসাতেই, সিনেমা শিল্প হলে আসলে তো ব্যবসা, তার অধিকার আছে তিনি কত টাকায় কোন লেবারকে নেবেন, কোন লোককে নেবেন, একমাত্র তারই স্টেক আছে, কারণ লাভও তার, লসও তার। বাকিরা কাজ করবেন, পারিশ্রমিক নিয়ে বেরিয়ে যাবেন। অর্থাৎ কি দাঁড়ালো, প্রডিউসাররা নিজেদের ইচ্ছা মতো পরিচালক চুজ করতে পারেন, এবং টেকনিশিয়ান এবং আর্টিস্ট বিভিন্ন টাকায় তার ইচ্ছায় তিনি নিতে পারেন। এখানে আর্টিস্ট, টেকনিশিয়ান, ডিরেক্টর কেউ তার উপরে ফতোয়া চাপিয়ে দিতে পারে না, কারণ প্রডিউসার ইজ দ্য সুপ্রিম অথরিটি অ্যাকর্ডিং টু দিস ল, এই আইন অনুযায়ী। এবার তৃণমূল, আপনারা জানেন যে ভারতবর্ষের আইন মানে না, মুখ্যমন্ত্রী নিজে মন্ত্রে বলেন আদালত যে রায় দিয়েছে আমি তা মানি না, তার দলের নবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন হাইকোর্ট তুলে দেওয়া হোক, কিন্তু এত সোজা তো নয়। কম্পিটিশন কমিশনের আন্ডারে যে নিয়ম, সেই নিয়মের আওতায় পড়ে হচ্ছে ইম্পা, এবং সেখানে স্পষ্ট করে বলা রয়েছে যে প্রযোজকরা যাকে যেভাবে যে টাকায় চাইবেন তার পোষালে তিনি কাজ করবেন, না হলে করবেন না। কিন্তু ইম্পা এই ক্ষেত্রে অত্যন্ত মানবিক হয়ে ওই কড়া নিয়মটাকে শিথিল করে, ঠিক আছে বাবা এতগুলো লোকজনকে নিতে বলছো, ঠিক আছে নিচ্ছি, গরিব মানুষ দিয়ে দেওয়া হবে। আজকে পশ্চিমবঙ্গে আমাদের যে টেকনিশিয়ান ভাইরা কাজ করে, 8 ঘন্টায় তাদের সর্বনিম্ন আয় হচ্ছে 700 টাকা, 12 ঘন্টায় 1400 টাকা, 14 ঘন্টার উপরে চলে গেলে 3 7 2100 টাকা। এবার মাসে 30 দিনের জায়গায় আপনি 25 দিন দিয়ে গুণ করুন কত হয়। কর্মহীন পশ্চিমবঙ্গে যেখানে এতগুলো বেকার ছেলেমেয়ে রাস্তায় বসে রয়েছে, তেমন আমাদের আর্টিস্টদেরও ছাড়া উচিত, টেকনিশিয়ানদেরও প্র্যাকটিক্যাল হওয়া উচিত, যে শুটিংটাকে বয়ে নিয়ে যেতে হবে। যাতে এই নিয়মটা নিয়ে আলোচনা না হয়, সেই কারণেই ইম্পাকে ডাকা হলো না, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেতে বলে। আমরা কেউ ফেডারেশনের বিপক্ষে নই, চূড়ান্ত রকমভাবে ফেডারেশনের পক্ষে, কিন্তু ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে যেমন সবার নিয়মের পরিবর্তন করা হয়েছে, ঠিক তেমনই ইন্ডাস্ট্রিতে ফেডারেশনকেও ভাবতে হবে আমরা কম নিয়ম নীতি নিয়ে চলব। কেউ একা ইন্ডাস্ট্রি চালাতে পারে না, সেই জন্যই পরিচালকরা বলেছিলেন যে আমরা ফ্লোরে যাব না, শুটিং হবে তো। কিন্তু মুশকিল হলো পরিচালকরা যেহেতু
প্রকট বা প্রচ্ছন্ন তৃণমূলী তারা, তাই তারা স্পষ্ট করে স্বরূপ বিশ্বাসের নামটা তুলে আনতে পারলেন না। ভাই, স্বরূপ বিশ্বাসকে বলো যে এই নিয়ম নীতিটা পাল্টাও, নাহলে আমরা কাজ করব না। এটা তো তোমাদের কল্পনায় তৈরি করা, তোমাদের মন গড়া কিছু নিয়ম। তো আমাদের সবাইকে একটা জায়গায় আসতে হবে। তাই তৃণমূল ভার্সেস তৃণমূলের লড়াই কেমন করে হলো বুঝিয়ে দিলাম। আর রেসপেক্টেড গৌতম ঘোষ বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো নিরপেক্ষ যারা মানুষ রয়েছেন, যারা কোনো ঝগড়া, অশান্তি, বিবাদ বা কোনো রাজনৈতিক পক্ষে সমর্থন করেন না, কিন্তু তারা যে নিউট্রাল থাকেন, সেই সুযোগটাও কি নিয়ে নেওয়া হলো না? আলটিমেটলি তৃণমূল ভার্সেস তৃণমূল লড়াই হলো, হারলো টলিউড। কারণ এতে টলিউডের স্বার্থ বাঁচল না। কী বলা হলো মিটিং থেকে? ওই রাহুল আবার শুটিং করবে। তো তাহলে এই যে লসটা হলো এতদিনের, এই লসটাকে তাহলে ফেডারেশন দেবে বা ডিরেক্টররা দেবেন? আর্টিস্ট বা টেকনিশিয়ান তারা যে কাজ পেলেন না, বসে রইলেন, দেবেন? কেউ দেবেন না তো। মিটে গেল, মিটে যেতই, মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার কোনো দরকার ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রী যে মহামহিম, তৃণমূল নেত্রী যে পশ্চিমবঙ্গের সব সমস্যার সমাধান ফাটাস করে দিতে পারে, তাই এটা তৃণমূলী চিত্রনাট্য ছিল। আমরা সবাই জানতাম স্বরূপকেই জেতানো হবে, আমরা সবাই জানতাম আলটিমেটলি নবান্ন অবধি গড়াবে। কেন নবান্ন অবধি গড়াবে? কেন? কারণ দুপক্ষই প্রায় তৃণমূল বা এই অপদার্থ রাজ্য সরকারের নীরব সমর্থক। শুনতে তেতো লাগলে এই কথাটাই সত্যি। তো যাই হোক না কেন, চাই ইন্ডাস্ট্রির ভালো হোক, আর কোনো রাজনৈতিক দল কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি অপারেট করবে না, এটা আমাদের দাবি। অফিসে, আদালতে, সব জায়গাতেই বিভিন্ন রাজনৈতিক মতামতের লোক থাকতেই পারেন, কিন্তু কোনো একটা পার্টিকুলার রাজনৈতিক দল সে শিল্প জগৎকে অপারেট করবে না। শিল্পীরা বিভিন্ন রাজনৈতিক দল করতেই পারেন, যেমন অফিসে, আদালতে সবাই করেন। আমাদের কথা যারা শুনছেন তারা কেউ ব্যবসা করেন, কেউ পড়াশোনা করেন, কেউ চাকরি করেন। তাদের অফিসে সবাই কি একই দল করে? না। তাদের অফিসটা কি পুরোটাই একটা রাজনৈতিক দলের নিয়মে চলে? না। রাজনীতি শিল্প বা টলিউডের জন্ম দেয়নি। তাই টলিউডকে রাজনীতিকরণ করবার যে চেষ্টা, এখান থেকে আমাদের যতক্ষণ না আমরা বেরিয়ে আসতে পারবো, ততক্ষণ এই মিটিং কচু হয়েছে, আইওয়াশ হয়েছে, ছাই চাপা রয়েছে আগুনটা। আর এই যে কি বলা হলো, 3 মাস পরে আলাপ আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে, ফেডারেশনের এই নিয়ম নীতিগুলো দেখা হবে, এই কথাই বিবৃতি দেওয়া হয়েছে। 3 মাস কেন ভাই? কারণ 3 মাসটা এই কারণে, যত দিন যাবে এরপর পুজো আসবে, বাঙালি ভুলে যাবে। পুজো চলে গেল, বাঙালি কালী পুজোয় লঙ্কা পটকায় আগুন দেবে, বাঙালি ভুলে যাবে। পুজোর খাওয়া দাওয়া, ঠাকুর দেখায় সব ভুলে যাবে। তারপর মা কালী পুজোতে লঙ্কা পটকায় আগুন, ফুলঝুরি ঘুরবে। তারপরেই বাঙালি যিশু হয়ে যাবে, পার্ক স্ট্রিটে ঘুরে বেড়াবে, টলমল করবে, কেক কাটবে। তারপর চলে এলো জানুয়ারির পিকনিক। অত্যন্ত প্ল্যানফুলি এই বিষয়টাকে করা হলো। এই আলোচনাটা তো একই সঙ্গে হতে পারে যে এক সপ্তাহের মধ্যে আপনারা ইম্পাকে নিয়ে বসে মিটিয়ে নিন। ইম্পা মধ্যিখানের সংস্থা, যাকে লুকিয়ে রেখে দেওয়া হচ্ছে। আশা করি বিস্তারিত বোঝাতে পারলাম কিভাবে এটা আইওয়াশ, কেন এটা তৃণমূল ভার্সেস তৃণমূল, আর জয়ী হলো তৃণমূল। তাহলে রাহুলকে পরিচালক হিসেবে বাদ দেওয়াটা অন্যায় হয়েছিল, তাই তো? নাকি মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী যেভাবে বিভিন্ন মঞ্চে শিল্পী এবং বিখ্যাত লোকেদের জড়ো করে ভোট নেন বা মানুষের আস্থা নেন, হাজার চুরি দুর্নীতি তাদের দলের পক্ষে দেখবার পরেও সেইটার জন্য রাজকেও দরকার, কৌশিক গাঙ্গুলিকেও দরকার, প্রসেনজিৎকেও দরকার, গৌতম ঘোষকেও দরকার, এই বিখ্যাত মুখগুলোকে দরকার। এরা ক্রিম সোসাইটি। কিন্তু যারা বেশি প্রতিবাদ করেছিল তাদের মুখগুলো দেখুন হারিয়ে গেছে। রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, তাদের দেখতে পেয়েছেন স্পষ্ট করে? নেই তারা, কারণ তারা আসলে কড়া কথাটা বলেছিল। যারা পরিচালক এবং প্রযোজক বটে, তাই তারা পরিচালকের কান্নাটা বা অসহায়তাটাও জানে, যেটা শুটিং করতে গেলে এত লোক নিতে হবে, আমি পাগল হয়ে যাচ্ছি, কোন দিক সামলাবো। আর তারা প্রযোজকও বটে, তাই প্রযোজকের কষ্টটাও জানে
যে সবাই তো কাজ করে রেমুনারেশন নিয়ে চলে যাবে, আর্টিস্ট টেকনিশিয়ান, লস হলে আমি খাবো, কোটি কোটি টাকার লস, তাই তারা বেশি চিৎকার করেছিল এবং জিতল তৃণমূল ভার্সেস তৃণমূলের লড়াই। টলিউডের উন্নতির জন্য কোনো কিছুই হলো না। আর ইচ্ছা করে মমতা বন্দ্যোপাধ্যায় পরম ক্ষমতা সম্পন্ন, উনি সিনেমাও বোঝেন, তাই নবান্নে গিয়ে মিটিংটাকে ফেলা হলো, যেটা মাঠে সলভ হয়ে যেতে পারতো টেকনিশিয়ান স্টুডিওতে, সেটা টেনে নিয়ে যাওয়া হলো ইচ্ছা করে ওখানে। তৃণমূল সব পারে, তাই আবার তাকে ভোট দাও। মাসিমারা ভাববে যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তো সিরিয়ালের শুটিংটা শুরু হলো, তাই আমরা দেখতে পাচ্ছি আবার সিরিয়াল, আবার তৃণমূলকে ভোট দাও। আর অরূপ বিশ্বাস তাদেরই কল্যাণে তৃণমূলের বিভিন্ন মঞ্চে শিল্পীদের সাপ্লাই দেওয়া হয়। তৃণমূলের নির্বাচনী প্রচারে তৃণমূল চোর জোচ্চোর জেনে যখন পরিষ্কার মানুষ ভাবছে কে ভোট দেবো কি নাই, তো নিউজে দেখলাম তার বাড়ি থেকে টাকা বেরোচ্ছে, সেই প্রচারে প্রিয় শিল্পীদের পাঠিয়ে দেওয়া হয়, অরূপ বিশ্বাস পাঠায়, এবং সেটা দেখে মানুষের কিছু মন গলে যায়, কিছু সহজ সরল ভোটারের। সেভাবে না, ও যদি এত খারাপ হতো আমাদের প্রিয় শিল্পীরা সঙ্গে কেন? শিল্পপ্রিয় বাঙালি ভোট দিয়ে ফেলে। অত্যন্ত পরিকল্পনার সঙ্গেই কাজটা করা হয়েছে, টলিউডের উন্নতির জন্য করা হয়নি। যদি সদিত্যই টলিউডের উন্নতির জন্য করা হতো, তাহলে আজ থেকে যাদের মিটিংয়ে বসার দায়িত্ব দেওয়া হয়েছে, আজ থেকেই সেই মিটিং শুরু হতো, কাজ চলবার সঙ্গে সঙ্গে। টলিউড সচল হয়েছে, শরীরটা যাচ্ছে, রক্তটা পরিশ্রুত হয়েছে তো হয়নি।